সো হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা চলে এসেছি তোমাদের বায়োলজির, বেশ করে বায়োলজি বলতে আমি মানে ক্লাস 9-এর জীবনবিজ্ঞান নিয়ে আজকে চলে এলাম। তো তোমাদের পরীক্ষার দোরগোড়ায় চলে এসেছি, মানে আর বলতে গেলে কিছুক্ষণের পরেই আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন শুরু হতে চলেছে। তো আর বিলম্ব না করে আমি যে চ্যাপ্টারটা আজকে মানে চ্যাপ্টার বলতে আমি যে সাবজেক্টটা নিয়ে আজকে তোমাদের কিছু বলতে এসেছি, শেষ মুহূর্তের প্রস্তুতি। তোমরা কিভাবে কি কি টপিকগুলো পড়লে ওখান থেকেই কোশ্চেন আসতে বাধ্য, এবং ওই কনসেপ্ট ক্লিয়ার করাটা অবশ্যই গুরুত্বপূর্ণ। তো সেগুলো আমি আর একটা জায়গায় আজকে একটা নোট করে নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে মধ্যে। আমি স্ক্রিনে কোশ্চেনগুলো ভেসে উঠবে, তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিতে পারো দরকার হলে, আর না হলে তোমরা নিজেদের যেখান থেকে পড়তে পারো। তো অবশ্যই আমি একটু দিয়ে রাখছি সমস্ত ছাত্রছাত্রীদের জন্য। আর অবশ্যই তোমাদের হয়তো বাংলা বা ইংরাজি দিয়ে শুরু হবে, কিন্তু হয় মিডিল বা শেষের দিকে আমাদের এই লাইফ সায়েন্স চ্যাপ্টারটা নিয়ে এক্সাম তোমাদের হবে। তো বলতে গেলে আমি আগের দিন ফিজিক্যাল সায়েন্স নিয়ে কি কি পড়তে হবে গুরুত্বপূর্ণ কোশ্চেন দিয়ে রেখেছি, আমার চ্যানেলের ডেসক্রিপশানে দেখতে পাবে, তোমরা অবশ্যই গিয়ে দেখে নেবে। হুম। তো আজকে আমি যেটা বলবো তোমাদের জৈবনিক প্রক্রিয়া নিয়ে মূল সেকেন্ড সামেটিভে ক্লাস হবে, তাই তো। তো সেখানে কি হয়, সালোক সংশ্লেষ আছে, শ্বসন আছে, আচ্ছা আছে এরপরে সংবহন আছে, রেচন। এই চারটা আছে মূল টপিক। তো সেখানে কি হয়, আমরা আমি বেশি ডিসকাসে যাব না, কারণ তোমরা সবাই এগুলো জেনে গেছো। মানে এরপরে আমি যদি বলি তোমাদেরও সময় নষ্ট, আর তাই সময় বেশি নষ্ট না করে তোমাদের মেন মেন যেগুলো পড়তে হবে সালোক সংশ্লেষে আমি যে জিনিসটা বলবো, ওখানে যে রঞ্জক রয়েছে সেই রঞ্জকগুলো তোমরা দেখবে। মানে বলতে গেলে 2 নম্বরের কোশ্চেন চলে আসতেই পারে, বলা যায়নি তো, 2 নম্বরের বা 1 নম্বরের। বিশেষ করে আমাদের লাইফ সায়েন্সের ক্ষেত্রে তোমরা বেশি বড় কোশ্চেন পাবে না। ফিজিক্যাল সায়েন্সের 2+, দেখ লাইফ সায়েন্সের তবু 3 নম্বরের একটা থাকে। 3 নম্বরের থাকে বলতে ওগুলো তোমরা সেই রেচনের দিকে আমি বলে দেবো। আর এখন যেটা তোমাদের বলতে চাই যে সালোক সংশ্লেষ ওখান থেকে তোমরা ওই রঞ্জকটা দেখবে, আর সালোক সংশ্লেষের মূল তাৎপর্য কী, ওই তাৎপর্য কী জিনিসটা অবশ্যই দেখবে। আর যেটা ওখান থেকে দেখবে আলোক নির্ভর দশা আর আলোক নিরপেক্ষ দশা। আলোক নির্ভর দশা কোন স্টেজে হয়, আলোক নিরপেক্ষ দশা কোন স্টেজে হয়, ওখানে কে কীরকম কাজ করে, এগুলো একটু দেখে নেবে, কারণ এগুলো থেকে 2 নম্বর দিয়ে দিতেই পারে, ভেতর থেকে প্রশ্ন আসতেই পারে। এরপরে যেটা আমি বলবো বাষ্পমোচন। তো তোমরা সবাই জানো যে বাষ্পমোচন, ওই বাষ্পমোচনের শর্তাবলী একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আর তার সঙ্গে দুটো কোশ্চেন, বাষ্পমোচনের শর্তাবলী, বাষ্পমোচনের তাৎপর্য, আর বাষ্পমোচনের ক্ষতিকারক প্রভাব। এই 3টা জিনিস একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি তোমাদের বলে দিলাম, করে রাখবে। এরপর আমি আসবো ব্যাপন ও অভিস্রবণ। তোমরা যদি মেডিকেল এন্ট্রান্স পরীক্ষার জন্য প্রিপারেশান নিয়ে নাও এখন থেকেই, বা এখন থেকেও না, বেশ করে মাধ্যমিকের পর থেকেই তো নিয়ে রাখলে ভালো। আর সেখানে তোমরা এই ব্যাপন অভিস্রবণগুলো দেখতে পাবে না। কিন্তু আমার তোমরা 9-এ একটু বেসিকটাই জেনে রাখবে, ব্যাপন অভিস্রবণের মূল পার্থক্য কী সেটা জেনে রাখলেই হবে। আর এরপরে যেটা আসবো রসের যে উৎসটা আছে, কোনো কোনো স্কুল একটু ডিপে যে কোশ্চেন করেই দেয়, বলা যায়নি তো, ওই রসের উৎসটা তোমরা ছোট করে একটু পড়ে রাখবে। এরপর আমি যেটা আসবো শ্বসন, রেসপিরেশন। ওই শ্বসন আর দহনের যে পার্থক্য, একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন আসতেই পারে 3 নম্বর থেকে 4 নম্বরের প্রশ্ন হয়, এবং সেখানে তোমরা অবশ্যই যত নাম্বার থাকবে তার থেকে একটা করে বেশি পার্থক্য দিয়ে রাখবে, তো তোমাদেরই সুবিধা হবে নাম্বারের জন্য। আর পয়েন্টগুলো অবশ্যই মানে একটু মার্ক করে রাখবে পয়েন্ট। আচ্ছা, এরপর যেটা আসবো সবাত শ্বসন, অবাত শ্বসন আর সন্ধান, ফার্মেন্টেশন প্রক্রিয়া। এই সন্ধান প্রক্রিয়ার ভূমিকা লিখতে দিতেই পারে, বা সন্ধান প্রক্রিয়ার একটা উদাহরণ দাও। এই যে অ্যালকোহল তৈরি হচ্ছে, বা এছাড়াও আরও অন্যান্য জিনিস তৈরি হচ্ছে সন্ধান প্রক্রিয়ার মাধ্যমে, আমরা বিভিন্ন রকম ওষুধ তৈরি হচ্ছে, ফার্মেন্টেশন প্রক্রিয়া একটা ভালো দিক বলতে গেলে। এরপরে আমরা যেটা আসবো গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল, ইটিএস। এই তিনটার মধ্যে আমি যদি ইম্পর্টেন্ট বলি, গ্লাইকোলাইসিস আসে। তোমরা না, আমি সবসময় বলেছি 9-এর সঙ্গে 11 কানেক্ট রাখবে, এগুলোর হাই পড়া 11-এ যে হয় তার থেকে হাই তো উঁচু ক্লাস রয়েছে। তো আমরা যেটা বলেছিলাম যে গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল আর ইটিএস, এই তিনটে একটু ভালো করে দেখবে। তার মধ্যে ইম্পর্টেন্ট আমি যদি বলি গ্লাইকোলাইসিস, অনেক সময় অনেক স্কুলে কি হয়, কোশ্চেন যদি মানে স্যাররা করে, তখন দেখবে তোমাদের ওই গ্লাইকোলাইসিস মানে একটু ভালো যাচাই করার জন্য, মানে ভালো কোশ্চেন, তার জন্য কি করে গ্লাইকোলাইসিসের কোথায় কোন এনজাইম ব্যবহৃত হচ্ছে, কোন ঝকে, সেটা কিন্তু দিয়ে দেয় মাস্টার।
তো এটা অবশ্যই খেয়াল রাখবে, গ্লাইকোলাইসিস ছকটা ভালো করে করবে। আর ক্রেবস সাইকেলের কোথায় কী কী এনজাইম কাজ লাগছে, ওখানে কোনখানে কত অণু এটিপি খরচ হচ্ছে, কত অণু উৎপন্ন হচ্ছে, কত NADH2, কত NADH2, এর হিসাব অবশ্যই এটা করে রাখবে। এই হিসাবটা তোমরা 11-এও লাগবে, আর 9-এ তো অবশ্যই লাগবেই। আর তোমরা মানে এরপরে আমি যেটা তোমাদের বলবো, পুষ্টি থেকে স্বভোজী পুষ্টি, পরভোজী পুষ্টিটা একটু দেখে রাখবে, ওটা অতটা ইম্পর্টেন্ট নয়। আর আমি বলবো এরপরে দন্ত সংকেত, আর মানে MBBS লেভেলে যে ডক্টরের যে পরীক্ষাটা বললাম নিট, সেখানে কিন্তু তোমরা দেখবে এখন এই পৌষ্টিক গ্রন্থির পুরো পার্ট, মানে আমাদের অ্যাবডোমিনালের যে পুরো খাদ্যনালী থেকে শুরু করে ক্ষুদ্রান্ত বেদান্ত্র যে পার্ট, ওটা পুরো উঠিয়ে দিয়েছে। আর অবশ্য তোমাদের তো এখন পড়তে হবে, তো সেখানে কি হয়, যে পৌষ্টিক গ্রন্থি আর বিভিন্ন যে উৎসেচকগুলো রয়েছে, মানে যে টায়ালিন উৎসেচক থেকে শুরু করে যত রকমের উৎসেচক রয়েছে, ওইগুলো দেখে রাখবে। মানে ওখানে বলতেই পারে যে এই উৎসেচকের কাজ কি, ভূমিকা লেখো, কোথায় কাজ করে, এটা দিতেই পারে। আর দন্ত সংকেত, ওই যে বললাম দন্ত সংকেতটা একটু দেখে রাখবে, মোলার, প্রিমোলার এইগুলো। হ্যাঁ, আর যেটা বলবো BMR, বডি মাস ইন্ডেক্স, যেটা BMR যেটা সূচক হার নির্ণয়ের, ওইটা একটু দেখে রাখবে। এর সূত্রটা একটু দেখে রাখবে, ওটা আসতেই পারে 1 থেকে 2 নম্বর। এরপরে যেটা বলবো রোগ, হাইপার গ্লাইসেমিয়া, হাইপোগ্লাইসেমিয়া এই রোগ। তারপরে ওখানে যে আরও রয়েছে আর্থারাইটিস, অ্যাথেরোস্ক্লেরোসিস, এরকম যে রোগগুলো রয়েছে ওই রোগগুলো একটু দেখবে। আয়োডিনের বেশি অভাবে, বেশির জন্য হাইপার গ্লাইসেমিয়া, এবং আয়োডিন কমের জন্য হাইপোগ্লাইসেমিয়া, এগুলো একটু দেখে রাখবে। এরপর আমি বলবো ডায়াবেটিস মেলাইটাস, ডায়াবেটিস ইনসিপিটাস। তোমাদের যে ইনসুলিন হরমোনের কম ক্ষরণে কি হয়, ডায়াবেটিস মেলাইটাস। আর ডায়াবেটিস ইনসিপিটাস হচ্ছে ইনসুলিন হরমোনের বেশি ক্ষরণে হয়ে যায়। এরপর যে জিনিসটা দেখবো, ওই সংবহন চ্যাপ্টারে কি রয়েছে, মুক্ত সংবহন, বদ্ধ সংবহন। আরশোলার ক্ষেত্রে মুক্ত সংবহন, মানুষের ক্ষেত্রে বদ্ধ সংবহন। এর তোমার পথটা একটু দেখে রাখবে, হ্যাঁ কি পথটা রয়েছে। আর বিশেষ করে আমি বলবো হার্টের কোনখানে কোন কপাটিকে কোনখানে কোন চেম্বার রয়েছে, কোন দিক থেকে ব্লাড ঢুকছে, কোন দিক থেকে ব্লাড বেরোচ্ছে, এগুলো সব কিছু অবশ্যই তোমরা দেখে রাখবে। আর যেটা বলবো ওখানে রক্ত নিয়ে ABO রক্তের গ্রুপ, আমার চ্যানেলেই তোমরা আমি মানে পুরো কম্পিটিটিভ লেভেলের পড়ে রেখেছি। ব্লাড গ্রুপ ABOর এই অ্যান্টিজেন অ্যান্টিবডি নিয়ে একটা পুরো ব্লাড গ্রুপ নিয়ে একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে, এবং সেটা বুঝতে হলে তোমাদের একটু অ্যান্টিজেন অ্যান্টিবডি সম্বন্ধে একটা ধারণা রাখতে হয়। তোমাদের যেটা থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন, যেটা ফাইনাল পরীক্ষা হয়, সেখানে অবশ্য তোমরা ওটা পড়বে। তো তোমরা যদি বুঝতে না পারো ওখানে একটু দেখে নেবে, ব্লাড নিয়ে যেটা আমার বলা রয়েছে ওইটা তোমরা অবশ্যই করে রাখবে। আর লিম্ফটা বা মানে কি বাদ দিলে লিম্ফটা হয়, লিম্ফের সংজ্ঞা অবশ্যই থাকে। আর যেটা বলবো রক্ততঞ্চন, এই রক্ততঞ্চনে কোন ফ্যাক্টর কাজ করে, আর রক্ততঞ্চনের ভূমিকা মানে কি, কোন প্রক্রিয়ায় প্রথ্রম্বিন থেকে থ্রম্বিন, এই যে এই পার্টটা তোমরা অবশ্যই দেখবে, কোশ্চেন আসে ইম্পর্টেন্ট কোশ্চেন হিসেবে। আর লাস্ট যেটা আমরা বলবো আমি, রেচনের এক্সক্রেশনে তোমরা কি করবে, বৃক্ক বা কিডনি, ওই স্ট্রাকচারটা একটু দেখে রাখবে। আর নেফ্রনের তোমরা আমি যেটা বলবো, ওই গ্লোমেরুলাস, যেখানে ওই চাপে রক্তটা ফিল্ট্রেট হয়, ওইটা একটু দেখবে। আর হ্যান্ডলির লুপ, মানে স্ট্রাকচার কখনো কখনো আঁকতে তো দিয়েই দেয়, হয় কিডনি আর না হলে মানে বৃক্ক, আর না হলে তো এই নেফ্রনের স্ট্রাকচারটা একটু তোমরা প্র্যাকটিস করে রাখবে, আসতে পারে। আর এখানে যে দুটো ইম্পর্টেন্ট কোশ্চেন আমি বলবো, মূত্র সৃষ্টিতে নেফ্রনের ভূমিকা, আর যেটা বলবো রেচনে যকৃৎ, ফুসফুস এবং চর্মের ভূমিকা লেখো। ইম্পর্টেন্ট কোশ্চেন, এখানে ওটা 3 নম্বরের গোটা প্রশ্ন দিয়েই দেয়। তো এইগুলোই তোমরা করে রাখবে, আশা করি এর বাইরে আসবে না প্রশ্ন। এগুলোর মধ্যেই চলে আসবে। তো তোমরা ভালো করে এগুলো একটু পরীক্ষার আগে করে নেবে। আপাতত যে পরীক্ষা আছে এখন, সেই পরীক্ষার জন্য প্রিপারেশান নাও। এবং ভালো যদি লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক করবে এবং কমেন্টে জানাবে কেমন লাগলো, এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। ধন্যবাদ।